বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে টেস্ট সিরিজের পর টি20 সিরিজটা খেলতে মাঠে নামছে। ফটো সেশন হয়ে গেছে, তবে মাঠের লড়াই ছাপিয়ে লিটন দাস এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কিছু মনোমালিন্যের কথা আসলে মিডিয়াতে চলে এসেছে। আজকে লিটন দাস প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি বলেছেন যে শামীম হোসেন পাটোয়ারীকে যে বাদ দেওয়া হয়েছে তিনি সেটা পজিটিভলি নেননি এবং মোটামুটি তিনি ক্ষুব্ধই ছিলেন। তিনি বলেছেন যে আপনার কোনো ক্রিকেটার যদি ভালো পারফর্ম করেন, তারপরে তার যদি একটা অফ ফর্ম যায়, অ্যাজ আ ক্যাপ্টেন তাকে ব্যাক করাটা তার দায়িত্ব। তিনি শামীমকে সরিও জানিয়েছেন যে তিনি সেই কাজটা করতে পারেননি এবং প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা খোলাসা করেছেন যে গাজী আশরাফ হোসেন লিপুর সাথে তার বৈঠক হয়েছিল দল নির্বাচনের আগে। তিনি একই রকম দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই দলটা নিয়ে তিনি খেলেছিলেন সেরকম দলটাই চেয়েছিলেন। সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেওয়া হয়েছে। তাসকিন যেহেতু আরব আমিরাতে আছেন, সেখানে টি10 লিগ খেলছেন, তাকে রাখা হয়নি। তো শামীম হোসেন পাটোয়ারীর এক্সক্লুশনটা নিয়ে আসলে তিনি একটু হতাশ বা ক্ষুব্ধ বলা চলে। গাজী আশরাফ হোসেন লিপুও বিসিবির সাথে কথা বলেছেন এবং একটা ভিডিও বার্তাও দিয়েছেন। তিনিও জানিয়েছেন, যেটা আমি মাত্রই শুনে এসেছি, যে লিটন দাসের সাথে 22 তারিখে তার একটা বৈঠক হয়েছিল, 23 তারিখে ফিল সিমন্সের সাথেও তার বৈঠক হয়েছে। লিটন দাসের সাথে শামীম হোসেন পাটোয়ারী নিয়ে তার কথা হয়েছিল এবং শামীম হোসেন পাটোয়ারীকে তিনি দলে চেয়েছেন এবং তিনি এটাও গাজী আশরাফ হোসেন লিপুকে জানিয়েছিলেন যে ফিল সিমন্সেরও একই রকমের মতামত। ফিল সিমন্সের সাথে তার শামীম হোসেন পাটোয়ারী নিয়ে কথা হয়নি, ওভারঅল ব্যাটিং নিয়ে কথা হয়েছে এবং ব্যাটিং নিয়ে সিমন্স সন্তুষ্ট ছিলেন। তবে নির্বাচক কমিটি ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না। নির্বাচক কমিটি শামীম হোসেন পাটোয়ারীর পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এখন আপনি কোচের সাথে, ক্যাপ্টেনের সাথে কথা বলেই দল দেবেন, তবে কোথাও লেখা নাই বা কোথাও এই নিয়ম নাই যে কোচের বা ক্যাপ্টেনের দলটাকে নির্বাচক কমিটির অনুমোদন করতে হবে। তারাই জবাবদিহিটা বোর্ডের কাছে করেন এবং তাদের কলটাই শেষ কল। তারা মনে করছেন শামীম হোসেন পাটোয়ারীকে প্রথম 2 ম্যাচের জন্য দলে না রাখাটাই শ্রেয়, সেই কাজটাই তিনি করেছেন। মতামত জানান। মতামত আসলে লিটনই তো আসলে জানিয়েছেন। আমরা যদি ছোট্ট করে একটু দেখে নিই যে আসলে লিটন দাস কি বলেছিলেন, কতটা ক্ষোভ ছেড়েছেন। যদিও আসলে আমরা খুব ভাবছিলাম যে স্মুথলি এই সিরিজটা শুরু হবে, স্মুথলি যাবে, বাংলাদেশ টেস্টে জিতেছে, নিশ্চয়ই ভালো মোডে আছে, কিন্তু প্রেস কনফারেন্সে এসে রীতিমতো আসলে বোমাটাই তিনি ছেড়েছেন আসলে। কারণ নর্মালি আমরা এত ডিরেক্টলি বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ বা অভিযোগ ঝাড়তে আসলে আমরা আসলে দেখিনি কখনো, কিন্তু লিটন দাস আসলে সেটাই বলেছেন। এখন এখানে অনেকের প্রশ্ন তুলছে যে শামীম হোসেন পাটোয়ারীর এক্সক্লুশনে তার আপত্তি নাকি মাহিদুল ইসলাম অঙ্কনের ইনক্লুশনে তার মানে আপত্তি, এক্স্যাক্টলি কোনটাতে আসলে সমস্যা হচ্ছে। এখন যেই কথাটা বলছিলেন যে হ্যাঁ, এটা কোনো লিখিত ভার্সন নাই যে কোচ এবং সেই সাথে ক্যাপ্টেনের দলটাকেই খেলাতে হবে, নির্বাচক আছেই দল নির্বাচন করার জন্য, বাট সেখানে পরামর্শ অবশ্যই কোচ এবং ক্যাপ্টেনের সাথে করা হয়ে থাকে। এখন শামীম হোসেন পাটোয়ারীর স্ট্যাট যদি আপনি দেখেন, লাস্ট 9টা ইনিংস যদি দেখেন টি20, সেখানে আপনার 4টাই তার ডাক, 4টাতেই শূন্য, লাস্ট 3টাতেও আপনার 1-1-0 রানে আউট হয়েছেন। সো সেই স্ট্যাট বিবেচনায় রেখে নির্বাচকরা নিশ্চয়ই এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং মাহিদুল অঙ্কনকে আমরা ইমার্জিং এশিয়া কাপ খেলতে দেখেছি, খুব ভালো করেছেন তা না, তাকে হয়তো সুযোগ দিতে চাচ্ছেন। এবং গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন যে প্রথম 2 ম্যাচের জন্য দল দেওয়া হয়েছে, প্রথম 2টা ম্যাচ জিতে যদি দল সিরিজটা নিশ্চিত করে ফেলতো, সেক্ষেত্রে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আসলে 3য় ম্যাচে সুযোগ দেওয়া হতো। এখন আমি পার্সোনালি মনে করি যে একজন ক্যাপ্টেনের স্বাধীনতা থাকা উচিত যে তিনি যে ধরনের দল চাচ্ছেন সে ধরনের দল নিয়ে তিনি মাঠে নেতৃত্ব দেবেন। তবে দিন শেষে নির্বাচকদেরও কিছু দায়িত্ব আছে। আপনি ক্যাপ্টেনের সাথে সব বিষয়ে একমত হবেন তা কিন্তু না। 10টা বিষয় নিয়ে আপনি যদি কথা বলেন, আপনি যদি 7-8টা বিষয় নিয়ে একমত হন, 2-1জনকে নিয়ে আপনার অমত থাকে, সেক্ষেত্রে এটা কি ইগোয়েস্টিক প্রবলেম হয়ে যাচ্ছে কিনা সেটা আসলে দেখার বিষয়। নির্বাচকদের কলটাই আসলে এখানে শেষ কল। একাদশ কেমন হবে এই 15 জন থেকে, সেটার শেষ কল কিন্তু ক্যাপ্টেনের বা কোচের। তবে 15 জনের স্কোয়াডটা কি হবে সেটার শেষ কলটা কিন্তু আবার নির্বাচকের। এখন ক্যাপ্টেনের কথা অনুযায়ী যদি 15 জনকে সাজিয়ে দেওয়া, সেক্ষেত্রে তো আসলে নির্বাচকের কাজ থাকে না। তো যার যার জবাবদিহিতার জায়গা কিন্তু আছেই একদমই। এবং স্কোয়াডটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মানে যে 15 জনের স্কোয়াডটা, যেখানে আসলে শামীম পাটোয়ারীর না থাকা নিয়ে অনেক বেশি কথা উঠেছে এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ইনক্লুশন, এবং নাবিল কাসের এই 15 জনের স্কোয়াড থেকে যদি আসলে সম্ভাব্য একাদশ চিন্তা করেন, এখানে আসলে বিষয়টা কি, আপনি যদি খেয়াল করেন শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান, আমরা বলছিলাম গেল 2-3টা সিরিজেই যে এই 3জনই আসলে ফিনিশার। 3জনের মধ্যে 2জনকে 5-6 ব্যাটিং করতে হচ্ছে, যেটা তাদের আউট অফ পজিশন। এখন কথা হচ্ছে এখান থেকে শামীম হোসেন পাটোয়ারী ইজ আ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সেক্ষেত্রে একটা ভ্যারিয়েশন বাংলাদেশ পেত।
এখন পাটওয়ারিকে যখন আপনি ড্রপ করে দিয়েছেন, আপনি ব্যাটিং অর্ডারের দিকে যদি তাকান, তানজিদ তামিম ওপেন করছেন, তার সাথে সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকির অনিক, সোহান, রিশাদ, শেখ মাহেদি সবাই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো লিটন ওই জায়গার বিষয়টাও কিন্তু টেনেছেন যে আপনার ব্যাটিং অর্ডারে একটু ভ্যারিয়েশনের প্রয়োজন থাকে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের বিষয় থাকে। সেক্ষেত্রে আপনি যদি এই 3 জন থেকে 2 জনকে খেলান, পাটওয়ারি থাকলে স্কোয়াডে ভ্যারাইটিটা নিশ্চিত হয়। যে কম্বিনেশনের কথা বলা হয় সেটা থাকতো। এখন আপনি খেয়াল করবেন শামীম হোসেন পাটওয়ারি ইজ আ পার্ট টাইমার, তিনি 6 বোলিং অপশন হিসেবে ব্যবহৃত হতে পারেন। আবার জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন তিনজনই উইকেট কিপার ব্যাটার, তিনজনই ফিনিশিং রোলেই খেলে অভ্যস্ত। মাহিদুল অঙ্কনকে হয়তো এই কারণে নেওয়া হয়েছে যে ঘরোয়া ক্রিকেটে তিনি একটু উপরের দিকে খেলে অভ্যস্ত, সোহান বা জাকের আলী অনিকের তুলনায় বা শামীম পাটওয়ারির তুলনায়। আমার কাছে মনে হয় 4 বা 5 বা কখনো 3-এও তিনি খেলেছেন, সে কারণেই আমরা 5 নাম্বার পজিশনটা সোহান, অনিক বা পাটওয়ারির জন্য একটু টু আর্লি ভাবছি, সে কারণেই হয়তো অঙ্কনকে নেওয়া হয়েছে 5 নাম্বার পজিশনের কথা বিবেচনা করে। লাস্ট কয়েকটা সিরিজ দেখেন, আমরা সবসময় কথা বলেছি যে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ছাড়া এক্সাক্ট কোনো মিডল অর্ডার ব্যাটার নাই। হয়তোবা বিসিবি সেই জিনিসটাকেই মাথায় রাখার চেষ্টা করেছে যে মিডল অর্ডারে একজন প্রপার ব্যাটারের দরকার আছে ফিনিশারের চাইতে, কারণ আমরা দেখছিলাম যে বাকি ফিনিশাররাই মিডল অর্ডারে এসে ভূমিকাটা পালন করছে। সেই দিকটা হয়তোবা বিসিবি চিন্তা করেছে। আমরা আসলে রাহুল রয়ের কাছ থেকে সরাসরি জানতে পারি, তিনি রয়েছেন চট্টগ্রামে দলের সাথে। রাহুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? শুনতে পাচ্ছি। ওকে রাহুল, আমরা কথা বলছিলাম আসলে আপনি দেখেছেন, আপনি সেখানে ছিলেন প্রেস কনফারেন্সে, সরাসরি লিটন দাসকে এরকম আসলে ক্ষোভ ঝাড়তে শেষ কবে দেখেছেন, কিংবা আসলে সামনাসামনি দেখে আসলে কতটা আপসেট তাকে মনে হয়েছে? না, অবশ্যই মানে শুধু লিটন দাসকে না, আসলে বাংলাদেশের কোনো ক্যাপ্টেনই রিসেন্ট পাস্টে এই ধরনের প্রেস কনফারেন্স করেছেন বলে আমার মনে পড়ে না। খুব সম্ভবত সবশেষ 2019 সালে সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে একটা সিরিজে পরে এসে বলেছিলেন যে এই দলটা আমার দল না, এটা নির্বাচকদের দল। তিনি সেই দলটাকে ওন করেননি, কারণ সেই দলটাতে তার কিছু ডিবেট ছিল। এর আগে খুব সম্ভবত 2014 এশিয়া কাপের আগে মুশফিকুর রহিমও একই রকম কাছাকাছি একটা কথা বলেছিলেন যে এই দলে পুরোপুরি তার দল না, যদিও এইভাবে তিনি সরাসরি বলেননি যে কোনো এক্সাক্ট প্লেয়ার ধরে বা নির্বাচকদের এগেনস্টে সরাসরি বলেননি। তবে সাকিব এবং লিটন দাস দুজনই আসলে একেবারে সরাসরি নির্বাচকদের দিকে আঙুল তুলেই আসলে প্রশ্নটা করলেন যে তারা আসলে ঠিক তাদের সাথে আলোচনা করে নির্বাচকরা দলটা দেয়নি। নাবিল কায়সার বলছিলেন যে যখন মিরপুরে আলোচনা করে দল দেয় এবং আলোচনায় ঐক্যমত্যে আর ভিত্তিতে দল দেওয়ার মধ্যে তো আসলে পার্থক্য আছে। আলোচনা হয়েছে, আলোচনা লিটন দাস তার মতো করে বলেছেন, আশরাফ হোসেন লিপু তার সবগুলো হয়তো নেননি, আলোচনা হয়নি ব্যাপারটা তো তা না। না না, নাবিল কাছে সেটাই আমি বলছি যে যখন মিরপুর টেস্টে অনুষ্ঠিত হচ্ছিল সেই সময়ে গাজী আশরাফ হোসেন লিবু এবং অন্য যে আরেকজন নির্বাচক হাসিবুল শান্ত, তারা দুইজন লিটন কুমার দাসের সাথে কথা বলেছিলেন এবং সেই জায়গাটাতে তিনি বলেছিলেন যে শামীম পাটোয়ারিকে তার দরকার। এখন শামীম পাটোয়ারিকে যে তারা রাখবেন না, এই যে কলটা নির্বাচকরা নিয়েছেন সেটাকে জানানো হয়েছিল কিনা সেই প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন। ফলে আপনি যদি না রাখেন ক্যাপ্টেনের, যে ক্যাপ্টেন যাকে চাচ্ছেন তাকে যদি আপনি না দিতে পারেন, তাহলে অবশ্যই ক্যাপ্টেনের বোধহয় দল ঘোষণা হওয়ার আগে সেটা জানার অধিকার আছে। লিটন দাস দল ঘোষণা হয়ে যাওয়ার পর, মিডিয়াতে সার্কুলার হয়ে যাওয়ার পরে জানতে পেরেছেন যে শামীম পাটোয়ারি স্কোয়াডে নেই, এবং তিনি তারপর আবার গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করেছিলেন যে কেন শামীম হোসেন পাটোয়ারি আসলে স্কোয়াডে নেই। তারপর তারা বলেছেন যে ফর্ম বিবেচনায় তারা তাকে রাখতে পারেনি। এখন দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে তার বদলে আপনি কাকে নিয়েছেন? তার বদলে নিয়েছেন মাহিদুল অঙ্কনকে, যিনি রাইজিং এশিয়া কাপ খেলছিলেন এবং সেখানেও তার পারফরমেন্স একেবারেই সুবিধাজনক না বা খুবই বাজে পারফরমেন্স। এবং আরেকটা ব্যাপার যেটা বলতে হবে যে শামীম এই সিরিজটা কিন্তু শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজ হিসেবে কাউন্ট করলে হবে না। এই সিরিজটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আপনার শেষ সিরিজ। ফলে ক্যাপ্টেন চাইবেন তার একাদশ, তার দল এই সিরিজে গুছিয়ে নিতে, এটাই তার শেষ সুযোগ। ফলে সেই জায়গায় যে ক্রিকেটার তার ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছেন, সেই ক্রিকেটারকে আপনি যখন স্কোয়াডেই পাবেন না, এইটা একটা ক্যাপ্টেনের জন্য খুব বেশি মানে তার প্ল্যান করার ক্ষেত্রে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় এবং খুব বেশি ইনসাল্টিং হয়ে যায়, যেটাই আসলে লিটন দাস বড় চেষ্টা করেন। কারণ শামীম পাটোয়ারিকে আপনি একটা কথা বলছিলেন যে রাইট হ্যান্ডার ব্যাটার অনেক বেশি হয়ে যায়, এবং শুধু তাই না, আপনি দেখবেন যে লিটন কুমার দাস বাদে অধিকাংশ ব্যাটারেরই অফসাইডে খেলার ব্যাপারে একটা বিরাট দুর্বলতা আছে। আপনি যাদের নাম বলছিলেন, নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক, এছাড়া উপরের দিকে যারা খেলছে প্রত্যেকের অফসাইডে একটা বড় দুর্বলতার জায়গা আছে, একমাত্র লিটন দাস বাদে। ফলে শামীম পাটোয়ারি যদি সেই জায়গাটায় থাকতেন অ্যাজ এ লেফট হ্যান্ডার ব্যাটার, কিছুটা ভ্যারিয়েশনও তৈরি হতো, এবং যেহেতু তিনি 6-7
ফিনিশার রোলটা প্লে করেন এবং তার বোলিং অপশনটাও আছে। কলকাতায় ম্যাচ হবে বাংলাদেশের প্রথম 3টা ম্যাচ, সেই কন্ডিশন বিবেচনায় শামীম পাটোয়ারি লিটন দাসের কাছে মনে হয়েছে যে তাকে দরকার হতে পারে ওয়ার্ল্ড কাপে। ফলে সব মিলে শামীম পাটোয়ারি আসলে ওয়ার্ল্ড কাপের প্ল্যানে ছিলেন। ফলে যিনি ওয়ার্ল্ড কাপের প্ল্যানে আছেন তাকে আগের সিরিজে অফ ফর্ম বিবেচনায় আপনি আসলে বাদ দিতে পারেন না, সেটাই আসলে লিটন দাস বোঝাতে চেয়েছেন। রাহুলের অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য এবং সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। এবং আমরা ম্যাচের দিকে যদি ফিরি, আমরা বলছিলাম যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে একটা ব্যাপার থাকে। মাহিদুল অঙ্কন, জাকের লিওনিক, সোহান একই রোলটা আসলে প্লে করে থাকেন। আমরা যদি সম্ভাব্য একাদশের দিকে তাকাই, আপনি যদি খেয়াল করেন তানজিদ তামিম ছাড়া সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, নুরুল হাসান, সোহান, রিশাদ হোসেন সবাই কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। তো এই জায়গায় ভ্যারিয়েশনের একটা অভাব আছে। জাকের লিওনিক গেল সিরিজটাতে একাদশে ছিলেন না, বাদ পড়েছিলেন বা ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন মাহিদুল অঙ্কনকে সরাসরি এনে দেখে নেওয়াটা ভালো হবে, নাকি জাকের লিওনিক বা সোহান থেকে যে কোনো একজনকে খেলিয়ে ওইভাবেই আসলে বাংলাদেশ চিন্তা করবে, সেটা একটা দেখার বিষয়। ব্যাটিং অর্ডার ডেপথ থাকছে। নাসুম রিসেন্টলি ব্যাটিংয়ে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছেন। তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন স্কোয়াডে আছেন, পারভেজ ইমন স্কোয়াডে আছেন। তাদেরকে হয়তো প্রথম ম্যাচের একাদশে আপনি নাও দেখতে পারেন। তবে যেহেতু বাংলাদেশ 6 জন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে খেলছে, তাদের মধ্যে থেকে আবার ওই 5-6 খেলা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাটিং অর্ডার ডেপথ বাড়াতে তানজিম সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, নাসুমকেও একসাথে খেলাচ্ছে, যে বোলারদের সবাই যাতে একটু ব্যাটিং পারে। একদমই তাই। আমরা তো আসলে বিশ্বকাপের ইতোমধ্যে গ্রুপ এবং সূচি সবকিছুই প্রকাশ হয়ে গেছে। কবে কোথায় খেলা হচ্ছে, কোন কন্ডিশনে, কোন মাঠে, কবে কার সাথে, সবকিছুই বাংলাদেশ জেনে গেছে। এবং যেটা রাহুল বলছিলেন যে আসলে T20 বিশ্বকাপের প্ল্যানিংটাই কিন্তু, মানে প্ল্যানিংয়ের ধারাটাই কিন্তু এই সিরিজটা দিয়ে আসলে বেরোবে। এবং আজকে দেখছিলাম যে ফ্রি হিট থেকে অনেক প্রশ্ন আসছে যে আয়ারল্যান্ডের সাথে সিরিজে সিনিয়রদের রাখা কি খুব গুরুত্বপূর্ণ কিনা। ব্যাপারটা আসলে যেহেতু আপনার বিশ্বকাপের আগে শেষ সিরিজ, সেই হিসেবে চিন্তা করলে আসলে আপনি ক্যালকুলেশন বা খুব বেশি একটা মানে বেঞ্চ পরীক্ষা করার তো এখানে সুযোগ বিসিবির জন্য থাকবে না। এখন বিসিবি ভালো জানেন যে আসলে কেন শামীম পাটোয়ারিকে ওই স্ট্যাট দেখেই বাদ দিয়েছে, এবং লিটন আসলে যদিও বিশ্বকাপের পরিকল্পনার জন্যই চাচ্ছিলেন দলকে। এবং আপনি যদি আয়ারল্যান্ড সিরিজটাকে হালকা করে দেখেন, গাজী আশরাফ হোসেন লিপু এই কথা বলছেন, প্রথম 2 ম্যাচে যদি আমরা সিরিজ নিশ্চিত করে ফেলি, তৃতীয় ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। আয়ারল্যান্ডের এই একাদশটার দিকে যদি আপনি তাকান, আয়ারল্যান্ড দলটা কিন্তু টেস্টের চেয়ে T20-তে যথেষ্ট শক্তিশালী। আমরা যদি দেখি প্রথম T20, তৃতীয় T20, একদিন মাঝখানে গ্যাপ আছে। চট্টগ্রামে প্রতিটা ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হবে এবং আমার কাছে মনে হয় সিরিজটা কম্পিটিটিভ হবে। ইটস বিকজ আয়ারল্যান্ড দলটাতে এক্সপিরিয়েন্স ক্রিকেটারের সংখ্যা বেশি। পল স্টার্লিং, রস আদায়ার, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদায়ার, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ক্রেইগ ইয়াং। এটা হচ্ছে সম্ভাব্য একাদশের কথা বলছি। আপনি যদি খেয়াল করেন, ক্রেইগ ইয়াং, জশ লিটল, মার্ক আদায়ার, কার্টিস ক্যাম্পার, 4 জন পেস বোলার তারা একাদশে খেলাতে পারে। একই সাথে 3 জন স্পিনারকে অ্যাকোমোডেট করার সুযোগ তাদের আছে। জর্জ ডকলের, ম্যাথু হ্যামফ্রিজের লেফট আর্ম স্পিনের সাথে গ্যারেথ ডেলানির লেগ স্পিনও কিন্তু তারা কাজে লাগাতে পারে। অলরাউন্ডারদের দিকে যদি তাকান, গ্যারেথ ডেলানি, মার্ক আদায়ার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, 4 জন প্রপার অলরাউন্ডার এই দলটাতে আছে। হ্যাঁ, পেস ডিপার্টমেন্টে তাদের হয়তো একটু দুর্বল। জশ লিটল IPL খেলেন, জশ লিটল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান। এর বাইরে হয়তো আপনি মার্ক আদায়ার বা ক্রেইগ ইয়াংকে খুব বেশি গুরুত্ব দেবেন না। তবে ব্যাটিংটা তাদের যথেষ্ট শক্তিশালী এবং দলটার অলরাউন্ডারের সংখ্যা বেশি, স্পিন ডিপার্টমেন্টেও ভ্যারিয়েশন আছে। তো টেস্টের আয়ারল্যান্ডকে T20-র আয়ারল্যান্ডের সাথে মেলালে আপনার মস্ত বড় ভুল হতে পারে। একদমই। এবং টেস্টে বাংলাদেশ যেভাবে ডমিনেন্টলি জিতেছে, এখন এখানেও প্রশ্ন আসে একটা, নাবিল স্যার, যে এই যে ম্যাচের ঠিক আগের দিন মানে বাংলাদেশ দলের মধ্যে এখন যে একটা উত্তপ্ত অবস্থা সৃষ্টি হলো, এটা আসলে অপোনেন্টকে কোনোভাবে হেল্প করে কিনা? অপোনেন্ট ওগুলো নিয়ে ভাববে না। বাংলাদেশ দল কতটুকু ভাবে না ভাবে সেটাই আসলে গুরুত্বপূর্ণ। অপোনেন্ট ওগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবে না। বাংলাদেশ দলের এখন মাঠের ক্রিকেটে ফোকাস করতে হবে এবং সেটা করার জন্যই কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু একটা বিবৃতি পাঠিয়েছেন যে এখন মানে মনোযোগটা মাঠের ক্রিকেটেই থাকা উচিত। যেহেতু অন্য ধরনের একটা বিষয় নিয়ে কথা উঠে গেছে, সে কারণেই তিনি আসলে বিবৃতিটা দিলেন পুরো বিষয়টা খোলাসা করার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.